আমি একটা খুব সিম্পল জিনিস বিলিভ করি, পজিটিভ মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এআই হচ্ছে অ্যাসিস্ট্যান্স, নেভার স্টপ লার্নিং। আপনি যেদিন বলবেন যে আমার দক্ষতা নেওয়া হয়ে গেছে, ধরে নিতে হবে যে ওই দিনে আপনি আপনার দরজা বন্ধ করে দিচ্ছেন। As industries evolve and technology reshapes how we work, one question becomes more urgent than ever. How do we keep learning, unlearning, and relearning to stay relevant? আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে কিভাবে একজন পেশাজীবী নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলবে? প্রযুক্তি, ব্যবসা ও নেতৃত্বের এই নতুন যুগে কিভাবে তৈরি হয় একজন কার্যকর নেতা, যিনি পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে নেতৃত্ব দেন? Hey everyone, this is Ahna Tasnim Khan and I am signing into another inspiring episode of Netcom Connect podcast, presented by Netcom Learning and powered by Netcom Plus. আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তির সাথে যিনি ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়ান নিজের কাজের মধ্যেই, যিনি বাংলাদেশের কর্পোরেট লার্নিং ও ইনোভেশনের জগতে এক রূপান্তরের পথ প্রদর্শক, যিনি প্রতিদিনই শিক্ষা ও প্রযুক্তিকে এক সেতু বন্ধনে পরিণত করেছেন। কেএম পারভেজ ববি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। ইটস লাভলি টু হ্যাভ ইউ এবং উই আর সো ফ্যাসিনেটেড বাই ইয়োর ক্যারিয়ার। আপনার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে আপনি এডুকেশনের সাথে আছেন, স্কিল ডেভেলপমেন্টের সাথে আছেন, কর্পোরেট ট্রেনিংয়ের সাথে আছেন। তো এই যাত্রাটার শুরুটা আসলে কোথায় ছিল সেটা জানতে চাই। যাত্রাটা খুব মজার। আমি আমার ক্যারিয়ারটা স্টার্ট করি খুব আর্লি টাইমে। মানে আর্লি টাইম বলতে হচ্ছে যে যখন আমি আমার ইউনিভার্সিটি স্টার্ট করি, যখন আসলে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের দিকে বা সেকেন্ড ইয়ারে উঠি, ওই সময়টা আসলে আমি আমার চিন্তা করেছিলাম যে আসলে কিছু তো করতে হবে। কারণ যখন স্কুলে পড়ি তখন আমার মনে আছে আমি কাজ খুঁজতাম। তো কাজ খুঁজতাম বলতে হচ্ছে, দেখতাম কি বাসার তো ক্যালেন্ডার ছিল, তো ক্যালেন্ডার দেখতাম আমার ক্যালেন্ডার ফাঁকা। বাসায় কোনো অনুষ্ঠান দাওয়াটা আসলে থেকে আমি সবাই ব্যস্ত, শিডিউল চেঞ্জ মিট করে, দেখতাম অফিসে যায়, কাজে যায়, দেশের বাইরে যায়। তো আমি দেখতাম যে আমি তো ব্যস্ত না, তা আমি কাজ খুঁজতাম। তো ইউনিভার্সিটি টাইমে গিয়ে রিয়েলাইজ করছি যে না, কাজ করার জায়গা তৈরি হচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে। সো এরপরে আসলে ইন্টার্নশিপ, তারপর ভলেন্টিয়ার অ্যাক্টিভিটির মাধ্যমে দেন জার্নিটাও শুরু হয়ে যায় ড্যাফোডিলের সাথে। এবং মজার বিষয় যেটা হচ্ছে যে আমি আসলে ডটগুলোকে মেলানোর চেষ্টা করেছিলাম শুরু থেকেই। তো যেহেতু কাজ খুঁজতাম, তো কাজ খুঁজেছি। এরপর হচ্ছে যে কাজ করতে গেলে তো কাজ শিখতে হবে, মানে স্কিল ডেভেলপমেন্ট লাগবে। তো স্কিল ডেভেলপমেন্ট হলো, করার পর এখন ওটাকে প্রয়োগ করতে হবে। তার মানে আবার কাজ করার সময় আসলো এবার। এবং কাজ করতে করতে যেহেতু এডুকেশন সেক্টরেই আছি, স্কিল ডেভেলপমেন্ট সেক্টরেই আছি, সো আবার ওইটাকে শেখানোর জায়গাতে চলে আসলো, যে ট্রান্সফরমেশনের বিষয়। সো আমি আসলে নিজেও যেটা বিলিভ করেছি, আমি সবাইকে ওইভাবে বলি যে ডটগুলো মেলানোর চেষ্টা করো। সো দ্যাটস ইট। হোয়াট আ নাইস লিটল ট্রিক। এবং দেখা যাচ্ছে একজন লিডার হিসেবে ইউ আর ভেরি পপুলার, এবং যিনি মানুষ, প্রযুক্তি এবং শেখার সংযোগ তৈরি করেন। তা আমি জানতে চাই সেটা হলো আপনার লিডারশিপের মূল দর্শনটা আসলে কি, এবং কিভাবে আপনি মানুষ কেন্দ্রিকতা এবং প্রযুক্তি কেন্দ্রিকতা এই দুটোর মধ্যে ভারসাম্যটা তৈরি করেন? আসলে হয় কি, আমি একটা খুব সিম্পল জিনিস বিলিভ করি, যেটা হচ্ছে আমি এর আগেও বলেছি অনেকবার, যে প্রযুক্তি কাজ করে হচ্ছে আপনার নির্দেশে, আর মানুষ তো কাজ করেছে উদ্দেশ্য নিয়ে। এখন এইটার যে মিলনটা যেটা, সেটা হচ্ছে করার জায়গাটা হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমার উদ্দেশ্যকে তো ইমপ্লিমেন্ট করে দিচ্ছে টেকনোলজি, এআই আসছে, এটা আসছে। তো তিনটা কোয়েশ্চেন অলওয়েজ আমি করার চেষ্টা করি। তিনটা কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি যে কাজটা, যে টেকনোলজিটা ইউজ করছি, সেটা আসলে আমার প্রবলেম সলভ করছে কিনা। সেকেন্ড হচ্ছে যে আমি যেটা শিখছি, এইটা যেটা ব্যবহার করছি, সেটা আমাকে শেখাতে আরও এনকারেজ করছে কিনা আমাকে। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে যে হিউম্যান কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার হিউম্যানিটি, আমার এমপ্যাথি, এটাকে শক্তিশালী করছে কিনা। সো এই তিনটা কোয়েশ্চেনের আনসার যদি হয় পজিটিভ, ইট মিনস খুব চমৎকারভাবে আপনি ব্যালেন্স করে ফেলেছেন। কোনো একটা কোয়েশ্চেন নেগেটিভ হলে তার মানে ব্যালেন্স হয়নি। কোয়েশ্চেন খুঁজতে হবে, টুলস খুঁজতে হবে, বাট যখন ব্যালেন্স হবে তার মানে আনসার পজিটিভ, মানে হচ্ছে ইউ আর ইন ব্যালেন্স। ও দ্যাটস গ্রেট। এদিকে দেখা যাচ্ছে যে বৃহৎ পরিসরে যদি ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, এই ধরনের প্রোগ্রাম চালাতে গেলে অনেক রকম চ্যালেঞ্জ আসে, যেমন রিসোর্স নিয়ে একটা অসুবিধা হতে পারে, কারিকুলাম ডিসাইড করা, ফলাফল নিয়ে কমপ্লিকেশন আসতে পারে। তো আপনার জীবনের এমন কোনো বাস্তব অভিজ্ঞতা আছে কিনা যেখানে আপনি বড় চ্যালেঞ্জকে একটা সুযোগে রূপান্তরিত করতে পেরেছেন? ইয়াস, এখানে একটা বিষয় কি জানেন,
আমি মনে করি যে পজিটিভ মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে বলবো যে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট মানে হচ্ছে আপনি যখন মানে একটা খুব কমন বিষয় হচ্ছে যে আমরা চ্যালেঞ্জেসকে দেখি, তো সবার আগে চ্যালেঞ্জেস বা প্রবলেম আসলে আমরা তো ঘাবড়ে যাই। তো মজার বিষয় হচ্ছে যেটা মানসিকতা। তা আমি যখন এটাকে প্রবলেমটাকে দেখলাম, আমি থমকে গেলাম, এবং দুইটা বিষয় হয় আমি ঘুরে গেলাম যে এটা হবে না, ছেড়ে দিলাম, আর আমি ঘুরে দাঁড়ালাম। বলতে হচ্ছে যে ওই যে চ্যালেঞ্জ, একটা জিনিস বিশ্বাস করতে হবে আমাদের সবাইকে যে প্রতিটা চ্যালেঞ্জের অপোজিটে অপরচুনিটি আছে। আপনি দেখবেন যে পৃথিবীতে যত প্রবলেমস এসছে, চ্যালেঞ্জেস এসছে, সেইটা দিয়েই আসলে উদ্ভাবনী হয়েছে, ওটা দিয়েই আসলে ক্রিয়েটিভিটি হয়েছে, সমাধান এসছে। চ্যালেঞ্জ না থাকলে বা প্রবলেম না থাকলে তার সমাধান আসতো না। সো আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি। যখন ওই যে কোভিড হলো, করোনা টাইমে, ওই কোভিড টাইমে যেহেতু আমি এডুকেশন সেক্টরে কাজ করছি, আমাদের ড্যাফোডিলের একটা বড় একটা ইনিশিয়েটিভে আমি একটা সাক্ষী ছিলাম এখানে। যেটা হয়েছে যে কোভিডের সময় কিন্তু এডুকেশন সেক্টর খুব বন্ধ, সব ইনস্টিটিউশন, স্কুল, কলেজ সব বন্ধ। সো সব শিক্ষার্থীরা কিন্তু ক্লাসরুমে নেই, যার যার বাসায় চলে গেছে। বাট ওই সময় এটা একটা বড় চ্যালেঞ্জ। এটাকে তখন ওভারকাম করার জন্য যেটা করা হলো যে দ্রুত সময়ের মধ্যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ হয়ে গেল, আপনার ব্লেন্ডেড লার্নিং ইকোসিস্টেম তৈরি হয়ে গেল, এবং ঘরে বসেই ছাত্রর কাছে কিন্তু স্কিলস, ট্রেনিং, এডুকেশন পৌঁছে গেছে। এবং আপনি যদি খেয়াল করেন এটার আউটকাম যেটা ছিল যে আলটিমেটলি স্টুডেন্টরা কিন্তু বের হয়েছে, দে ওয়্যার হ্যাপি, প্যারেন্টস ওয়্যার হ্যাপি, টিচার্স ওয়্যার মেন্টরিং, এবং তারা মেন্টর করেছে এবং এক্সাম দিয়েছে, সকল কিছু চলেছে। কেউ কিন্তু বলতে পারেনি যে ওকে আমি থেমেছিলাম। তো এখন ইকোসিস্টেম ইজ রেডি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম রেডি, ব্লেন্ডেড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম রেডি। সো ওইটাই আর কি, যে চ্যালেঞ্জেস আসলে ওটাকে ইয়েস, এটা আসলে একটা আশীর্বাদের মতো বলা যায় যে একটা খারাপ সময় কিভাবে আসলে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ইট মেড আস মোর এফিশিয়েন্ট, রাইট? অ্যান্ড এই সময়টার পর থেকেই দেখা যাচ্ছে উই গট টু নো মোর অ্যাবাউট টেকনোলজিস, এবং এখন কিন্তু রিমোট জবের জায়গাটাও বেড়েছে। এখন মানুষ কাজ করছে ঘরে, অনেক কাজ করছে। ইয়েস, আগে যেটা ভাবাও যেত না, অফিস টাইম মেনটেন করাটা যখন খুব ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এবং এখন আমাদের দেশেও তো আপনি যদি খেয়াল করে দেখেন, রিক্রুটমেন্টের মধ্যে এটাও হয় যে রিমোট জব একটা সেকশনে চলে আসছে যে ভাই আপনি আমার এই এতগুলো আওয়ার কভার করে দিবেন, অ্যান্ড আপনি আপনার মতো কাজ করবেন, আপনি আমাকে এই কি বলবো এটাকে, যে সিস্টেমের ভেতরে আপনি আপনার টাইম শিট, আপনি আপনার রিপোর্টিং সিস্টেম আপডেট করে দিবেন, উই উইল ইভালুয়েট। That is actually a major turnover in our country, definitely, and that has affected us in our economy as well. Yes. So definitely, bridging skills, people, and technology. এই যে তিনটা টার্ম, এই তিনটা উপাদানকে একসাথে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে চাই, আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারেন, অ্যান্ড এমন কোনো উদাহরণ দিতে পারেন কিনা যেখানে এই তিনটা বিষয় একসাথে মিলে একটা সাফল্য তৈরি করেছে? এখানে স্কিলস, টেকনোলজি, অ্যান্ড পিপল, এই তিনটা এলিমেন্ট, আমি তো মনে করি যে এই তিনটা এলিমেন্ট আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য এটা একটা এক্সিলারেটর হিসেবে কাজ করবে। আপনি যদি খেয়াল করেন, আপনি সেন্টারে যদি পিপলকে রাখেন, হিউম্যান, তো হিউম্যান প্রতিটা মানুষেরই কিন্তু এক বা একাধিক স্কিলস থাকে। তো স্কিলসের সাথে যখন মানে একটা মানুষের মধ্যে যখন আপনি স্কিলসটাকে কানেক্ট করেন, তাহলে সে স্কিলড পিপল হয়ে গেল। আর টেকনোলজি যখন কানেক্টেড হয়, তো টেকনোলজি দিয়ে কিন্তু সারা পৃথিবীর সকল সফলতা ওটা দিয়ে করা সম্ভব, স্কিলফুল পিপল। তো আমি মনে করি যে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে স্কিল ডেভেলপমেন্টটা কী? স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে যে দক্ষতা, একটা মানুষের দক্ষতাকে শার্পেন করা, তাকে একটু এমপ্লয়েবল করে দেয়া। সো ওইটার মধ্যে যখন মানুষের মধ্যে যখন যুক্ত হয় স্কিলস, তখন সে স্কিল হিউম্যান ডেভেলপমেন্ট হয়। তার মানে হিউম্যানের সাথে আমি যুক্ত করলাম স্কিলস, তাহলে স্কিল হিউম্যান বিল্ড আপ হয়ে গেল। টেকনোলজি অ্যাড হলো, এই টেকনোলজি এক্সেলারেশন করে দিল। সো খুব তিনটা পয়েন্ট ইজ ভেরি কানেক্টেড, অ্যান্ড আমার মনে হয় যেটা স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশের ডেভেলপমেন্টও এটা এক্সিলারেটর পয়েন্ট হিসেবে কাজ করে এটা। ডেফিনেটলি, এবং টেকনোলজির এই অগ্রগতির যুগে যেটা নিয়ে শুরুতে আমরা কথা বলছিলাম, যে আপনি বলছেন যে এখন এআই চলে এসেছে, তো এখন দেখা যায় যে এমন কোনো বিজনেস সেক্টর আর এডুকেশনাল সেক্টর নেই যেখানে এআই এর ব্যবহারটা নেই। তো সেই ক্ষেত্রে এআই যখন সবার পকেটে, এটার প্রশিক্ষণটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এটার প্রোজ অ্যান্ড কনস সম্পর্কে জানাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে হয় কি, এআই যদি আপনি খেয়াল করে দেখেন, এআই কিন্তু মানে মানুষের কাজগুলো করে দেয়,
তার মানে আপনি কোনো একটা কাজ যদি করতে চান, এআই কি করছে? এআই আমাকে কাজটা করতে হেল্প বলে দিচ্ছে কীভাবে করতে হবে, অথবা সে করে দিচ্ছে। বাট অ্যাট দ্য এন্ড মানুষের মধ্যে কিন্তু মূল চালিকাটা রয়ে গেল কিন্তু মানুষের হাতে, বিকজ ওইটার ক্রিয়েটিভিটি, ওইটার স্ট্র্যাটেজিক ডিসিশন, একটা কাজ কি কাজ করতে হবে, কেন করতে হবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে স্টিল এখনও মানুষের মধ্যে রয়ে গেছে। সো এআই হচ্ছে একটা আমাদের জন্য একটা আমি বলবো যে অ্যাসিস্ট্যান্স। সো এআই কাজকে সহজ করে দিয়েছে, বাট স্টিল হিউম্যান ব্রেইন দ্যাট ইজ স্টিল ইম্পর্টেন্ট, এবং ওই মূল ক্ষমতাটা কিন্তু এখনও মানুষের মধ্যে রয়ে গেছে। একদম। তাহলে মানুষের ভেতর যে এখনো ২০২৫ সালে এসে এআই এর প্রতি যে একটা ভয় বা একটা হেজিটেশন, অর আর উই শেয়ারিং টু মাচ, অথবা আর উই গেটিং টু ডিপেন্ডেন্ট অন ইট, এই বিষয়গুলো নিয়ে আপনার ভাবনা কি? আসলে এআই আমাদের জন্য তো চ্যালেঞ্জ না। এআই হচ্ছে একটা আমি আবারও বলছি, তো এআই কিন্তু মানে একটা জিনিস আমি বিলিভ করি, সেটা হচ্ছে যে টেকনোলজি বা এআই কাজ করে হচ্ছে নির্দেশে, আর মানুষ কাজ করে হচ্ছে উদ্দেশ্যে, রাইট? সো এই দুইটা জিনিসকে যদি আমি একদম বুঝতে পারি, তাহলে আমার অ্যাসিস্ট্যান্স দিচ্ছে হচ্ছে এআই। আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা গাড়ি যদি চিন্তা করেন, তাহলে এআই ইজ নট দ্য ডেস্টিনেশন, রাইট? এআই হচ্ছে যাত্রাপথ। তো এআই হচ্ছে গাড়ি, যদি আমি আবার বলি গাড়ির কথা, তাহলে গাড়ির ইঞ্জিন হচ্ছে এআই, বাট যে ড্রাইভিং সিটে যিনি আছেন তিনি তো এখনও হিউম্যান। সেখানে আসলে এআইকে ভয় পাওয়ার কিছু নাই। এআই এখন আপনার একটা সাপোর্ট অ্যাসিস্ট্যান্স, যে আপনার কাজকে সহজ করে দিচ্ছে। আগে যে কাজটা হয়তো করতে 2 ঘন্টা সময় লাগতো, এআইয়ের ফলে এখন এই কাজটা হয়তো 2 মিনিট সময় লাগছে। তার মানে মানুষের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। কারণ আবারও যদি বলি যে মূল সফট স্কিলস যেগুলো আছে আসলে, স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি, এগুলো স্টিল হিউম্যান ব্রেনের ভেতরেই রয়ে গেছে। ওকে, সো এআই ইজ আওয়ার অ্যাসিস্ট্যান্ট, এবং ওটাকে আরও আলিঙ্গন করতে হবে, ওকে আমার কাজকে আরও সহজ করার জন্য ওকে আমার টুলস হিসেবে ব্যবহার করতে হবে। অন দ্যাট নোট, আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আজকের ফাস্ট পেসিং ওয়ার্ল্ডে আমরা সবাই জানি স্কিল ডেভেলপমেন্ট এবং কন্টিনিউয়াস লার্নিংয়ের সুযোগ পেতে কতটা চ্যালেঞ্জিং। অনেক সময় আমাদের কাছে ঠিক কোনো প্ল্যাটফর্মও থাকে না, আর এই স্কিল গ্যাপ পূরণ করতে নেটকম লার্নিং নিয়ে এসেছে নেটকম প্লাস, একটি মোবাইল অ্যাপ ভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আপনি পাচ্ছেন শতাধিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন এবং লার্নারদের নলেজ গ্যাপ পূরণ করার জন্য। নেটকম প্লাস শুধু শেখার প্ল্যাটফর্ম নয়, এটি আপনার স্কিল এবং ক্যারিয়ারকে নতুন লেভেলে নিয়ে যেতে সাহায্য করে। এখানে আছে ইন্টারঅ্যাক্টিভ গেমিফিকেশন ফিচার, যা লার্নিংকে করে তোলে আরও মজাদার এবং এঙ্গেজিং। আর হ্যাঁ, আপনি কিন্তু পাচ্ছেন গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেট, যা আপনার প্রফেশনাল জার্নিকে করবে আরও শক্তিশালী। নেটকম প্লাস নিয়ে আমরা ভীষণ আশাবাদী ভাইয়া, তো সেখান থেকে আপনি জানতে চাই যে আপনার কি মনে হয় যে এই ধরনের লার্নিং প্ল্যাটফর্ম লাইক নেটকম প্লাস, এটা আসলে স্কিল ডেভেলপমেন্ট জার্নিতে আসলে স্টুডেন্টদের জন্য বা প্রফেশনালদের জন্য কতটা সহায়ক হতে পারে বা কিভাবে সহায়ক হতে পারে? এটা একটা বড় বিষয় যে এখন তো লার্নিং প্ল্যাটফর্মগুলো খুব ওপেন, এবং শেখার জায়গা তৈরি হয়ে গেছে। তার মানে যে শিখতে চাইবে, এখন স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইজি। তবে একটা জিনিস আমরা বলতে হবে যে এআই বা টেকনোলজি কে মানে প্রতিষ্ঠানগুলো যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানকে দুটা রোল প্লে করতে হবে। টেকনোলজিকে দিয়ে দিতে হবে হচ্ছে ডেটা অ্যান্ড ডেলিভারি পোর্শনটা, আর স্টিল হিউম্যান লাগবে, যেটা হচ্ছে মেন্টর তাকে মেন্টরিং করবে, তাকে সহমর্মিতা দিয়ে, তাকে তার প্রোগ্রেসিভ ওয়েতে তাকে গাইড করে করে এগিয়ে নিয়ে যাবে, তাকে তার যাত্রাটাকে আরও সহজ করতে হেল্প করে দিবে। সো আমার মনে হয় যে হিউম্যান ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং হিউম্যান ইন্টারভেনশন থাকতে হবে। সো ডেটা ড্রিভেন ইনফরমেশনগুলো হয়তো একজন পার্টিসিপেন্ট বা একজন গ্র্যাজুয়েটকে দেবে, সো দ্যাট সে তার মতো করে সে এগিয়ে যাচ্ছে। আর হিউম্যান টাচটা লাগবে, সো দ্যাট সে তার ওই আবারও বলছি এমপ্যাথি, সিম্প্যাথি, এই বিষয়গুলো দিয়ে এবং গাইডেড ওয়েতে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার রোলটা প্লে করবে। সো এই হচ্ছে আমার মনে হয় যে এই দুইটা জিনিস করা যায়। ডেফিনেটলি, এবং দ্যাটস আ ভেরি গুড সাজেশন। আমরা এখন যে বিষয়টা আছি, আপনি বারবারই এমপ্যাথির কথা বলছেন, আমার পরবর্তী প্রশ্নটা আসলে এমপ্যাথি নিয়েই ছিল। তারপরে এটার সাথে একটু যুক্ত করার জন্য যদি আমি জানতে চাই যে এখন ট্রেনিংয়ে এআই আছে, ভার্চুয়াল রিয়ালিটি আছে, অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু ইদানিং দ্রুত জায়গা করে নিচ্ছে আমাদের জীবনে।
তো এই ক্ষেত্রে এমপ্যাথি যেটা বলছিলেন সেটা হারিয়ে যায়, মানবিক দিকটা হারিয়ে যায়। মানুষ যখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা এতটাই টেকনোলজিক্যাল হয়ে যায় যে দে লুজ দেয়ার ওন পার্সোনাল টাচ। তো সেই ব্যালেন্সটা আসলে অক্ষুণ্ণ রাখার টিপস আছে আপনার কাছে? ব্যালেন্স, এখানে এখানে হয় কি, দুইটা জিনিস। আমি মনে করি যে ব্যালেন্স রাখার জন্য সবার আগে যেটা হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট একটা বিষয় আছে। গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে সবার ভেতরে। তাহলে কি হবে, আমি কখনো পিছিয়ে পড়বো না। বিকজ আমি যে শিখবো, আজকে আমি আপনি যে টপিক নিয়ে কথা বলছি বা আমরা যে আলোচনা করছি, আগামীকালকে দেখবেন এই টপিক চেঞ্জ হয়ে গেছে, এটা আরও অ্যাডভান্স ফিচার্স চলে আসছে। সো গ্রোথ মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গ্রোথ মাইন্ডসেট থাকলে সে কখনো পিছিয়ে পড়বে না, সে নতুনকে অলওয়েজ আলিঙ্গন করবে। আর আরেকটা বিষয় আমি যেটা মনে করি যে পিয়ার লার্নিং অ্যাপ্রোচ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এখন নতুন টেকনোলজি বা নতুন টুলস যখন আসবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, সেটাকে ডিজাইন করতে হবে, ওইটা শেখার পর ওইটা অ্যাপ্লাই করতে হবে। ভুল হবে, দোষ হিসেবে ধরা যাবে না, ভুল হবে, শিক্ষা হবে, নতুন করে আবার কারেকশন করে নেবে। এবং যে নতুন যে স্কিলসটা শিখলো, সেটা আবার সে তার সহকর্মী, তার বন্ধুবান্ধব, সবার মধ্যে আবার সে এটাকে শেয়ার করবে। এতে যেটা হয় কি, যে একটা ইকোসিস্টেম তৈরি হয়, যেখানে আপনি বলতে পারেন যে সবাই সবার সাথে শিখলো এবং সবাই আপডেট হলো, সবার ডেভেলপমেন্ট একসাথে হলো। একদমই তাই। এখন আমি যেটা জানতে চাই সেটা হলো যে পলিটেকনিক স্টুডেন্ট তাদেরকে নিয়ে দেখা যায় যে অনেক সময় পলিটেকনিক পড়ার ক্ষেত্রে অনেকেই ভাবেন যে আমি এখানে পড়বো, আমার ক্যারিয়ার অপরচুনিটি হয়তো ততটা নেই, বা আমি এখানে পড়বো কি পড়বো না সেটা নিয়ে একটা সন্দিহান পরিস্থিতি তৈরি হয়। অনেকেই হয়তো এই পড়ার জায়গাটাকে আসলে মনে করেন না এখানে আমার আসলে এক্সপ্যান্ড করা উচিত বা ইনভেস্ট করা উচিত। তো এই যে জায়গাটা জুড়ে একটা মিসকনসেপশন রয়েছে বা কনসেপশন রয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন্স। আমার কাছে যেটা মনে হয় কি, যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা তে কিন্তু স্পেসিফিক করা আছে সব কিছু। সবচেয়ে বড় যে, আমি যদি বলি যে চ্যালেঞ্জেস যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা আমাদের খুবই কম, স্পেসিফিক্যালি টেকনিক্যাল এডুকেশনকে নিয়ে। সেটা একটা বড় কারণ, যার ফলে আমরা বুঝে উঠতে পারি না। বিকজ একটা জিনিস হয় কি, যে আফটার এসএসসি আপনি যদি একটা ক্যারিয়ার ম্যাপ দেখেন, আমরা ক্রিকেট খেলা যখন দেখি তখন কিন্তু আমরা ফোরকাস্টিং দেখি, পিচের ফোরকাস্ট করে দেয়, বলে যে এই ওয়েদারে একটা ব্যাটসম্যান কতটুকু রান তুলতে পারবে, একটা বলার কতটুকু বেনিফিট তুলতে পারবে, ফোরকাস্টিং। তো ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু প্যারেন্টস বা স্টুডেন্ট তাকেও কিন্তু একটু ফোরকাস্ট করতে হয়, যে আমি আসলে কি প্ল্যান করছি। সো একটা ছেলে দেখেন, একটা এসএসসি করার পর সে যদি টেকনিক্যাল এডুকেশনকে চিন্তা করে যে আমি ইঞ্জিনিয়ারিং কে বেছে নেব, তাহলে তার এসএসসি পর 4 বছর লাগে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে। সো 4 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর ও কিন্তু স্ট্রেটলি ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, বিকজ এটা টোটালি হ্যান্ডস অন ট্রেনিং এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। আপনি যদি খেয়াল করেন, আমি জাস্ট বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের যত মেগা স্ট্রাকচারস হয়েছে, মেগা প্রজেক্টস হয়েছে, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের অবদান সমান আছে। বাট হয় কি, এটা খুব বেশি আমরা এটা জানি না। ওই যে অ্যাওয়ারনেসের একটা বিষয় আছে। তো আমরা সবাই মোটামুটি জানি যে ঠিক আছে, এসএসসির মানে পর হচ্ছে এইচএসসি করব, দেন জেনারেল এডুকেশনে যাব। বাট এইটার ক্যারিয়ারিস্টিক প্ল্যান করলে আমার মনে হয় যে ওইটাও একটা জায়গা, যে ওখানে 6 বছর প্ল্যান না করে আমি 4 ইয়ার্সে আমি আমার ডিগ্রিটা শেষ করতে পারি। এবং এটা যেহেতু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সিলেবাস, ইন্ডাস্ট্রি রিলেভেন্ট, তো তখন দেখা যায় কি যে ওর স্কিল ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয়। দেশের ভেতরে প্রচুর কাজ করার জায়গা আছে। একজন অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটও যদি তার থাকে, তাহলে সে টেকনোলজিকে ফোকাস করে কিন্তু সে তার অন্টারপ্রেনারাল জার্নি স্টার্ট করতে পারে। দেশের বাইরে প্রচুর কাজ আছে। আপনি যে খেয়াল করেন, আমাদের দেশের একটা ক্যাটাগরিতে আমাদের দেশের বাইরে আমাদের মানব সম্পদ যাচ্ছে, লেবার শ্রেণী বা একটা শ্রেণীকে ফোকাস করে। এখানে যদি আরেকটা সেক্টর যেতে পারে, স্কিল মাইগ্রেশন যেটাকে বলে, বা স্কিলড এমপ্লয়মেন্ট যদি হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন যে পরিমাণ আমরা যে রেমিটেন্স পাচ্ছি সেটা কিন্তু দ্বিগুণ হয় বা 3 গুণ হয়। এবং আমরা যে দেশগুলোকে আসলে আইডল হিসেবে চিনি, মালয়েশিয়া বলি, সিঙ্গাপুর বলি, চায়না বলি, এইসব দেশগুলোতে কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, ফোকাসড অন টেকনিক্যাল এডুকেশন। ওকে, সো এইখানে ওই অ্যাওয়ারনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু ক্যালকুলেশন করতে হবে যে ওকে চলো কম্পেয়ার করি, কম্পেয়ার করে চলো সিদ্ধান্তটা নেই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আগামী দিন কি এটা হতে পারে যে এআই ড্রিভেন অ্যান্ড টেকনোলজি ড্রিভেন কান্ট্রিতে পলিটেকনিকরা এগিয়ে আছে, এরকম হতে পারে? ইয়েস, কারণ ওই যে একটা বিষয়, যদি আপনি হিউম্যানকে সেন্টারে রাখেন, মানুষকে, তার সাথে আপনি ওকে স্কিলস দিলেন, তাহলে ও স্কিলসফুল হয়ে গেল।
এরপর সাথে যখন ওর টেকনোলজি যুক্ত হবে, এআই যুক্ত হবে, তার মানে ওকে তো আসলে ওর স্কাই ইজ দ্য লিমিট। Yes, that's actually very reassuring. এবং আমার মনে হয় যে আমাদের দেশে যেই ভ্রান্ত ধারণা যেটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে এখন more students should focus on that sector as well. So এই ক্ষেত্রে এখন যদি আমরা পার্টনারশিপ নিয়ে কথা বলতে চাই, আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল পার্টনারশিপে কাজ করেছেন, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি নানান দেশে আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল। তো এসব গ্লোবাল কানেকশন কিভাবে বাংলাদেশের ইকোসিস্টেমকে আসলে শক্তিশালী করে, যার কারণে আপনি ইনভেস্টেড হয়েছেন এখানে, এবং এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেখান থেকে আসলে ইন্সপিরেশনটা আপনি পেয়েছেন? এখানে হয় কি, এক্সচেঞ্জ প্রোগ্রামের বেনিফিট যেটা হচ্ছে যে একটা গ্রুপ অফ স্টুডেন্ট যখন দেশের বাইরে গিয়ে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম একটা ইউনিভার্সিটিতে যায় বা ওখানে গিয়ে পড়ে আসে, ট্রেনিং নিয়ে আসে, তাহলে হয় কি যে আলটিমেটলি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে সে কিন্তু তার বেঞ্চমার্ক জানছে। সে যখন দেশের বাইরে যায়, সেখানে গিয়ে যখন ওখানকার স্টুডেন্ট, ওখানকার ফ্যাকাল্টির সাথে যখন ইন্টারাকশনটা তার হয়, সে কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড বেঞ্চমার্কটা সে জেনে যায়। এবং ওখান থেকে যখন সে ওই একটা জ্ঞান বা একটা এক্সপিরিয়েন্স সে নেয়, নিয়ে সে যখন আমার দেশে ব্যাক করে, এখন লোকালি যখন এটাকে ইমপ্লিমেন্ট করে, বোথ আপনি যদি খেয়াল করেন একজন স্টুডেন্ট ও কিন্তু জেনে গেছে যে গ্লোবাল বেঞ্চমার্কটা কী, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা সে যখন দেশের মধ্যে আবার সে লোকালি ইমপ্লিমেন্ট করছে, তার মানে সে কিন্তু রেডি হয়ে যাচ্ছে ফর দ্য গ্লোবাল মার্কেট। সেম ওয়েতে একজন প্রফেশনাল, সেও যখন এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আসে, সেও যখন এখানে এসে আবার সে পিয়ার লার্নিংটা করে, যেটা আমি বলেছিলাম যে সেও তার এক্সপিরিয়েন্সটা যখন শেয়ার করে আরও কয়েকজনের সাথে, সবাই সবার মধ্যে একটা ট্রান্সফর্মেটিভ একটা লার্নিং ইকোসিস্টেম তৈরি হয়। এবং আপনি খেয়াল করে দেখেন, স্কিলস, টেকনোলজি এগুলো অ্যাডপশনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের দেশের অনেক ছেলেমেয়ে কিন্তু আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল মার্কেটে কাজ করছে, একদম, এবং সফলতার সাথে কাজ করছে। সো এগুলো তো আমাদের সামনে অভিজ্ঞতা আছে, এগুলো আমরা দেখছি, উদাহরণ আছে। ফোকাস থাকতে হবে যে ওকে, গ্রোথ মাইন্ডসেট নিয়ে আই হ্যাভ টু বি ট্রেইনড অ্যান্ড আই হ্যাভ টু বি স্কিলড। ওকে, সো আরেকটা এখন মজার প্রশ্ন, সেটা হলো এমন কোনো এআই টুল, যেহেতু এআই নিয়ে আসলে প্রচুর কাজ হয় এখন, তো এমন কোনো এআই টুল আছে যেটা ছাড়া আপনার আসলে চলবেই না? ওয়েল, আমার কাছে যেটা মনে হয় যে আমার একটা অ্যাডভান্স লার্নিং অ্যাসিস্ট্যান্ট আছে। এটা স্পেসিফিক কোনো অ্যাপ বা টুল না, এটা হচ্ছে আমাদের পকেটেই আছে, আমাদের ফোন আছে, আমাদের ওখানে মাল্টিপল অ্যাপ আছে। সো এই অ্যাডভান্স লার্নিং অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে, এটা আমাকে সমৃদ্ধ করে প্রতিদিন। এটা আমি মনে করি সবার এটা করা উচিত, বা সবাই হয়তো করেও। যেটা হচ্ছে যে আগে যে কোনো একটা কাজ, যে কোনো একটা জিনিস ডিজাইন করতে গেলে, প্ল্যান করতে গেলে 2-3 ঘন্টা সময় লেগে যেত, এখন এটা 2-3 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, আমার অনেকগুলো কাজ আমি স্ট্র্যাটেজিক প্ল্যান করছি, ওকে আমি দিচ্ছি, অনেকগুলো কাজ আমাকে করেও দিচ্ছে, অনেকগুলো কাজ আমাকে বলেও দিচ্ছে কীভাবে করব। সো আমার মনে হয় যে এই যে আমার যে অ্যাডভান্স লার্নিং অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এছাড়া এখন আসলে দিন চিন্তা করা কঠিন। একদম, এবং এখন কিন্তু বিজনেস হোক অথবা আপনাদের যে কোনো রকম মার্কেটিং সেক্টর হোক বা পার্টনারশিপ জায়গা থাকুক, সব জায়গায় কিন্তু এআই অ্যান্ড যে কোনো এই ধাঁচের টুলগুলো ব্যবহৃতই হচ্ছে আসলে দিনকে দিন। রাইট, ইভেন আপনি দেখেন না যে আমরা এখন খুব দ্রুত ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নিতে পারছি, আমরা অ্যানালিটিক্স বের করতে পারছি, আমি কোন জায়গাটায় কনসেন্ট্রেশন বেশি দেব, কোন জায়গাটায় কনসেন্ট্রেশন কম দিব, কোন জায়গাটা আমাকে বেনিফিট বেশি দিচ্ছে, এই কাজগুলো সহজ করে দিচ্ছে। তার মানে আপনি যদি খেয়াল করেন, আমরা যদি 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টার কাজকে এখন কিন্তু সে ইজিলি 50% বা 40% টাইম কমায় নিয়ে ওই জায়গাটা সাপোর্ট করে দিচ্ছে। তার মানে আই ক্যান মোর এঙ্গেজ ইন মোর প্রজেক্টস অ্যান্ড মোর অ্যাক্টিভিটিতে। হ্যাঁ, প্রোডাক্টিভিটি বাড়ছে, সারাদিনে আসলে আরও অনেক ঘন্টা পাওয়া যাচ্ছে, এটা বেশ চমৎকার আসলে। এবং যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে না থাকতেন বা লার্নিং সেক্টরে না থাকতেন, তাহলে আপনি নিজেকে কোন পেশায় দেখতেন? এটা ভাবাই হয়নি না? ভাবা হয়নি কখনো, তবে আমার কাছে যেটা আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে আমি হয়তো তাহলে গবেষক হতাম। বাহ, ঠিকই, আপনি এটাও লার্নিং সেক্টরেই ঢুকে গেলেন। হ্যাঁ, কারণ আমি ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন যে আমি কাজ করব, আমি ব্যস্ত থাকবো, আমি প্রতিদিন অফিসে যাব, আমি বাইরে যাব, বাহ, এটা আমার স্বপ্ন ছিল। আমি দেখতাম, আমি আমার ভাই, বাবা, আমি আমার প্যারেন্টস, গার্ডিয়ান, আত্মীয় সবাইকে আমি দেখতাম সবাই ব্যস্ত, সবাই রাতের বেলা কাজ করে বাসায় আসে, তো আমি বিজি হতে চাইতাম। তো আমার কাছে মনে হয় যে শেখার একটা জায়গা খুব ভালো, এবং আমাকে মনে হয় যে আমি সমৃদ্ধ হই। আর নাহলে আমি হয়তো যেটা হচ্ছে যে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হতাম।
আচ্ছা, আপনি বেশ ভালো ইনভেস্টিগেট করেন, হ্যাঁ, right? আমি তথ্য খুঁজে নিয়ে আসতে পারতাম। আমার মনে হতো যে আমি হয়তো তাহলে পৃথিবীর ভেতর থেকে তথ্য বের করে মানুষের কাছে নিয়ে আসতাম যে সি দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দি ইম্প্যাক্ট, দিস ইজ দি ইনফরমেশন রাইট নাও ইজ গোয়িং অন। বাহ! এখন এআই আসলে আমাদের ব্রেনের সাথে মানে আমাদের যে ইনভেস্টিগেটিং একটা পাওয়ার আছে কিছু, কিছু মানুষের আছে। আমি জানি যে অনেক হিউম্যান সিআইডি আমাদের আশেপাশে ঘোরে, আমরা জানিও না। তো এআইও এখন এজেন্টিক মোডে শুরু করেছে। তারাও এখন ডিপ রিসার্চ করবে, এমন একটা ব্যাপার। তো সেই সময় কি আপনার মনে হয় যে এআই আসলে একটু ভয়ানকও হয়ে উঠতে পারে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করে তখন কি হতে পারে? স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প তো নেই। এটাকে বাস্তব এবং এটা জীবনের সমৃদ্ধ করার জন্য এটা মাস্ট, এটা জানতেই হবে। যেটা আমার স্কিল ডেভেলপমেন্ট থামবে না কোনোদিন। একটা জায়গা আছে যে ঠিক আছে আমি একটা কাজ শিখেছি, আমি একটা দক্ষতা শিখেছি, ডান হয়ে গেছে। আপনি যেদিন বলবেন যে আমার দক্ষতা নেওয়া হয়ে গেছে, ধরে নিতে হবে যে ওই দিনে আপনি আপনার দরজা বন্ধ করে দিচ্ছেন আপনার সমৃদ্ধির। একটা জিনিস খুব সুন্দর একটা কথা একজনে বলেছিলেন যে সার্টিফিকেট, ডিগ্রি অপরচুনিটি দরজা খুলে দেয়, বাট স্কিল ডেভেলপমেন্ট বা স্কিলস ওই দরজাটাকে খোলা রাখে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট কখন চেঞ্জ হবে না। টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হবে, টেকনোলজি বা এআইকে ভয় পাওয়া যাবে না। টেকনোলজি বা এআই হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমার অ্যাসিস্ট্যান্ট। আগে আমরা দেখতাম যে ডিকটেশন নেওয়ার জন্য আমরা সিনেমায় দেখতাম, অনেক সময় বাংলা সিনেমাতে আপনি খেয়াল করে দেখেন যে ডিকটেশন দিচ্ছে, পেছনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডিকটেশন নিচ্ছে, তারপরে সে ড্রাফট করে দিচ্ছে। সো ওটা এক সময় মধ্যে আছে একটা সম্ভ্রান্ত পরিবার বা অনেক বড় ব্যবসায়ী মানে হচ্ছে এটা, বাট এখন কিন্তু থিং হ্যাজ বিন চেঞ্জ। এখন এই বিষয়টা আমার ফোনে চলে আসছে, তার মানে আমাদের সবার পকেটে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। সো ওটাকে ইউজ করতে হবে, টেকনোলজিকে ফ্রেন্ড করতে হবে, টেকনোলজিকে ইউজ করতে হবে নিজের লোডকে কমানোর জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। একদম, এদিকে নেটকম লার্নিং অলওয়েজ বিশ্বাস করে লাইফ লং লার্নিং এর বিষয়টা। তো শেখা যেহেতু একটা চলমান প্রক্রিয়া, অ্যান্ড ইউ ক্যান নেভার স্টপ, লাইক ইউ সেড জাস্ট নাও, যে যেদিনই আমি শেখা বন্ধ করে দিলাম ওই দিন কিন্তু নিজের দরজাটা নিজেই বন্ধ করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে নিজের জীবনে বা আপনার টিমের ক্ষেত্রে এই লাইফ লং যে জার্নিটা বা লার্নিংটা, সেটা আপনি কিভাবে আসলে স্থাপন করেন, বা সেই স্ট্র্যাটেজিটা কি? এটার একটা কমন স্ট্র্যাটেজি আছে, আমি বিশ্বাস করি এটা। এটা হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, স্টে পজিটিভ অলওয়েজ। কারণ প্রতিদিন নতুন নতুন চেঞ্জেস আসছে। সো নতুন নতুন প্রত্যেকটা জিনিসের ফিচার অ্যাড হচ্ছে, তার মানে আমাকে প্রতিটা ফিচার জানতে হবে। তার মানে আমি আমার পজিটিভনেস রাখলাম যে বিরক্ত হচ্ছি না চেঞ্জকে, আমি চেঞ্জকে অ্যাডপ্ট করছি। আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। এইটা মানুষকে যে কোনো চ্যালেঞ্জকে, আপনি মনে রাখবেন যে প্রতিটা চ্যালেঞ্জের অপোজিটে অপরচুনিটি থাকে। আপনি দেখবেন পৃথিবীতে যত রকম ইনোভেশন হয়েছে, যত রকম সফলতা আসছে, প্রত্যেকটা কোনো না কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়ে আসছে। সো দিজ আর দ্য চ্যালেঞ্জেস, এভরিডে আমরা নতুন নতুন টেকনোলজি পাচ্ছি, নতুন নতুন চ্যালেঞ্জেস পাচ্ছি। তো এটাকে আমি যখন ওভারকাম করার জন্য ইনোভেশন করছি, আমি আমার স্কিলকে আপস্কিল করছি, ডেভেলপ করছি, তার মানে আমি আমার জায়গা থেকে আমি আমার লার্নিংটাকে এনশিওর করছি। আর একটা বিষয় আছে যে আমি আমার সহকর্মী বা আমার কালিগসদের মধ্যে যেটা আমরা আমাদের টিমের মধ্যে যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে পিয়ার লার্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তো প্ল্যাটফর্ম ইজ ওপেন, এখন শেখার জায়গা প্রচুর ওপেন। সো ওপেন প্ল্যাটফর্মে সবাই শিখো, নতুন কোনো কিছু শিখছি অ্যান্ড নতুন কিছুকে অ্যাপ্লাই করা। গতকালকে যা করেছি সেটা আগামীকালকে রিপিট না করা, অ্যাটলিস্ট নতুন কিছু একটা এসেন্স অ্যাড করা। হতে পারে ওটা চমৎকার কিছু হবে, হতে পারে ওটা ভালো কিছু হবে না, বাট ভালো কিছু না হলে তিরস্কার করো না, সেটার থেকে শিক্ষা নিয়ে আবার নতুন কিছু অ্যাড করো। আর যেটা সফল হয়েছি চলো সবার মধ্যে সবাই শেয়ার করি। বাহ, চমৎকার! আই হ্যাভ লার্ন সো মাচ ফ্রম ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। এবং দর্শক, দেখতে দেখতে আমরা নেটকম কানেক্টের এই ইনসাইটফুল এপিসোডের শেষ মুহূর্তে এসে পড়েছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিথি কে এম পারভেজ ববি ভাইকে, তার অভিজ্ঞতা, ভিশন এবং অনুপ্রেরণামূলক ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। ভাইয়া, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন, দ্য ক্যামেরা ইজ ইয়ার্স। নেভার স্টপ লার্নিং, এবং একটা প্রতিদিন ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট ছোট্ট নতুন কিছু হলেও শিখুন, বিকজ আপনার অপরচুনিটিস আর হিউজ। এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য, প্রফেশনাল লাইফ প্লাস পার্সোনাল লাইফকে আরও সমৃদ্ধ করার জন্য লার্নিং ক্যানট বি স্টপড। সো কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। দ্যাটস সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
এটাই ছিল আজকের আলোচনা। আমরা আশা করি আজকের এপিসোড থেকে আপনারা নতুন কিছু শিখেছেন আর বুঝতে পেরেছেন কেন ফিউচার স্কিলিং, লাইফ লং লার্নিং এবং লিডারশিপ ইভলিউশন আজকের সময়ের সবথেকে বড় প্রয়োজন। নেটকম কানেক্ট পডকাস্টটি আপনার জন্য প্রেজেন্ট করছে নেটকম লার্নিং বাংলাদেশ, পাওয়ারড বাই নেটকম প্লাস। আমাদের সাথে কানেক্টেড থাকতে এবং নতুন নতুন এপিসোড দেখতে অবশ্যই ফলো করুন আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। Stay connected, keep learning, keep growing with Netcom Learning. Till next time, I'm Mohammed Tasnim Khan signing off. Take care and goodbye. Be a lifelong learner.